প্রিয় এসএসসি 26 আসসালামু আলাইকুম। আশা করি ইসলাম শিক্ষা পরীক্ষাটি তোমাদের চমৎকার হয়েছে। এখন আমাদের নেক্সট টার্গেট ফিজিক্স। আজকে তোমাদের ফিজিক্সের ক খ সাজেশন নিয়ে আসছি। আশা করি আমাদের স্লাইডে যতগুলো ক খ অ্যাড করেছি এইগুলো সলভ করলে তোমার বোর্ড পরীক্ষায় 100% কমন পড়বে। দেখো আমরা কথা না বাড়িয়ে একেবারে ডিরেক্ট পড়াশোনায় চলে যাই এবং গল্পের সাথে সাথে পড়া শুরু করি। দেখো আমাদের ফার্স্ট চ্যাপ্টার ভৌত রাশি এবং তাদের পরিমাপ। প্রথমে সাজেশন দিয়েছি কতে আমার কি আছে একটু মনোযোগ সহকারে দেখো। আগে আমি সবকিছু একটু চেঞ্জ করে নিলাম, কলম টলম, ওকে ফাইন। এবারে ক নম্বরে বলছে মৌলিক রাশি কাকে বলে। দেখেন আমাদের কোশ্চেনে কাকে বলে এই জিনিসগুলা কি বেশি আসে। সো আমার এই জায়গায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পিচ কি, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে ভার্নিয়ার ধ্রুবক কি, ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তারপরে স্ক্রু গজের ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গণন কি, এটা আমার ক নম্বর আসতে পারে, খ নম্বরও কি আসতে পারে। তারপরে বৈজ্ঞানিক প্রতীক কাকে বলে, এইবারের পরীক্ষার জন্য বৈজ্ঞানিক প্রতীক খুবই ইম্পর্টেন্ট। তো মৌলিক রাশি কাকে বলে এইগুলো একটু দেখে যাবেন। এরপর স্ক্রু গজের ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গণন কি তাও অবশ্যই দেখবেন। তারপরে আরো একটা ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে আপেক্ষিক ত্রুটি কাকে বলে, ভালো মতো দেখে যাবেন। সো মোটামুটি যেইগুলা স্টার মার্কিং করে দিয়েছি এগুলো একটু খুব ভালো মতো দেখবেন, বাকিগুলো কি একটু কম কম দেখবেন। সো তারপরের কথা হচ্ছে এরপর আমরা স্লাইডটা চেঞ্জ করি। স্লাইডটা চেঞ্জ করলে হচ্ছে আমাদের খ নম্বর চলে আসবে। আচ্ছা এবারে সুপার খ। আগেই বলছিলাম সুপার খ, এই খ নম্বর কোশ্চেনে পার্থক্যগুলো কি খুবই ইম্পর্টেন্ট। সো এইবারে একটা কোশ্চেন আছে যে পরিমাপের ক্ষেত্রে স্লাইড ক্যালিপাস অপেক্ষা স্ক্রু গজ অধিক সূক্ষ্ম কেন, ব্যাখ্যা করো। সুন্দর করে পড়ে যাবেন। তারপরে হচ্ছে পরিমাপের একক প্রয়োজন কেন। আসলে দেখেন কোনো কিছু বাদ দিবেন না, অবশ্যই সবকিছু পড়বেন। দেখেন তারপর বল একটি লব্ধ রাশি, ব্যাখ্যা করো। এরপর হচ্ছে সূক্ষ্ম পরিমাপে সাধারণ স্কেলের চেয়ে ভার্নিয়ার স্কেল অধিকতর গ্রহণযোগ্য, ব্যাখ্যা করো। এরপরে একটা চমৎকার কোশ্চেন হচ্ছে স্ক্রু গজের ন্যূনাঙ্ক এত বলতে কি বুঝো। খুব চমৎকার ভাবে পড়ে যাবেন। এরপরের কোশ্চেন হচ্ছে মৌলিক রাশি এবং লব্ধ রাশির মধ্যে কি পার্থক্য। এই এক নম্বর কোশ্চেনটাও পড়বেন, ভালো মতো পড়বেন। এরপরে দেখেন আরেকটা কোশ্চেন হচ্ছে আমার সঠিক পরিমাপের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। এই ৮ নম্বর কোশ্চেনটাও কি সুন্দর মতো পড়ে যাবেন। এই বাকি যা আছে আমাদের স্লাইডে মাত্র 10টা কোশ্চেন, আপনি একটা অধ্যায়ে আপনার 10টা কোশ্চেন যদি না পড়তে পারেন এটা কি একটা লজ্জাজনক ব্যাপার। আশা করি পারবেন। এরপরে দেখেন আমরা চলে আসছি নেক্সট অধ্যায় গতি। সো গতিতে কি আমরা যদি বলি গতির জন্য সবচেয়ে চমৎকার ব্যাপার হয়েছে কি এই যে আমার পর্যায়বৃত্ত গতি কাকে বলে, সুন্দর মতো পড়বেন। স্পন্দন গতি কাকে বলে। সো এই এমসিকিউ গুলো আমার প্রত্যেক বছরের জন্য কি খুবই ইম্পর্টেন্ট। তারপর আপনাদের বলছি দেখেন ক নম্বর আসে পড়ন্ত বস্তুর প্রথম দ্বিতীয় তৃতীয় সূত্রটি লেখো। এই তিনটার মধ্যে আমার যে কোনো একটাই কি আসতে পারে। তবে আপনাদের পরীক্ষাতে এই পড়ন্ত বস্তুর সূত্রগুলোর মধ্যে এই এই যে আমার দ্বিতীয় সূত্র আছে, দ্বিতীয় সূত্রটা বেশি ইম্পর্টেন্ট। দ্বিতীয় সূত্রটি একদম ঠাডা মুখস্থ করে যাবেন। এরপরে দেখেন আমরা বলছি যে সরণ কাকে বলে, ভেক্টর রাশি কাকে বলে, প্রসঙ্গ কাঠামো কাকে বলে। এইবারের পরীক্ষার জন্য প্রসঙ্গ কাঠামো কাকে বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসতে পারে। সো মোটামুটি দেখে যাবেন। সো মাত্র 9টা কোশ্চেন কি আমরা সুপার কতে অ্যাড করছি। আশা করি এর মধ্যেই কি কমন পড়বে। তারপরে দেখেন আমরা যদি খ নম্বর দেখি, খ নম্বরের গুলা একটু চমৎকার কোশ্চেন। দেখেন যদি এখানে বলি যে নিক্ষিপ্ত বস্তুর বেগ ক্রমান্বয়ে হ্রাস পায় কেন, ব্যাখ্যা করো। আসলে আমাদের খ নম্বর কি এই টাইপের কোশ্চেনই কি আমাদের আসে। তারপরে দেখেন যে ঘড়ির পেন্ডুলামের গতি, পর্যায়বৃত্ত গতি এবং স্পন্দন গতি ব্যাখ্যা করো। সুন্দর করে পড়ে যাবেন। তারপর দেখেন মুক্তভাবে পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের কি সমানুপাতিক, ব্যাখ্যা করো। দ্যাটস মিন এই সমানুপাতিক টি স্কয়ার। এটা হচ্ছে আমার পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্র। এই ব্যাপারটা একটু ব্যাখ্যা করে দিবেন। তারপর দেখেন চলন্ত বাস হতে বাইরের গাছগুলোকে গতিশীল মনে হয় কেন, ব্যাখ্যা করো। এইবারে এইগুলা একটু পড়ে যাবেন। দেখেন এইবারের কোশ্চেন গুলা একটু কেমন ট্রিকি ট্রিকি টাইপের কোশ্চেন হচ্ছে। আপনি চেষ্টা করবেন অধ্যায়ের মধ্যে সহজ সহজ যেইগুলা জিনিস আছে সহজ জিনিসগুলা ভালো মতো পড়বেন, কঠিন জিনিস একটু কম কম পড়বেন। এরপরে দেখেন সরল দোলকের গতি স্পন্দন গতি ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে সরল দোলক হইতে পারে, হৃৎপিণ্ড হইতে পারে, আপনারা একটু দেখে নেবেন। তারপরে দেখেন এই ঘড়ির কাঁটার গতি, পর্যায়বৃত্ত গতি, প্রায় একই রকম কোশ্চেন ডাবল হয়েছে। এরপরে দেখেন 7 নম্বর কোশ্চেন কোন বস্তুর গড় বেগ শূন্য হলেও গড় দ্রুতি শূন্য নাও হতে পারে, ব্যাখ্যা করো। ভালো মতো পড়ে যাবেন। তো এই হচ্ছে মোটামুটি আমার কি সাজেশন। স্লাইডে যা যা আছে সবগুলা 100% দেখবেন। আর বাকি যেগুলো একটু স্টার মার্কিং করে দিছি এগুলো অবশ্যই দেখবেন। তারপর দেখেন আরেকটা ম্যাথ, বৃত্তাকার পথে গতিশীল কোন বস্তুর ত্বরণ কেমন হবে, ব্যাখ্যা করো। একটু দেখবেন। তো এরপরে হচ্ছে যদি আমরা স্লাইডটা পাল্টাই আমাদের সেই কাঙ্ক্ষিত বল, বলের ক্ষেত্রে আমার সূত্র আছে কি নিউটনের যে
সরি, এখানে নিউটনের গতির না, বল হবে। নিউটনের কি? বল। নিউটন বল সম্পর্কে 3টা সূত্র দিছে। সো নিউটনের আমি একটু লেখা দেই, কষ্ট হলো আমার। সো বল সম্পর্কিত 3টা সূত্র কি আমার? এখানে গতি না, এখানে কি? আচ্ছা, আগে আমি একটু ব্ল্যাক করে নেই, তাহলে আমার ব্যাপারটা একটু সুবিধা হবে। নিউটনের বলের 3টা সূত্র। বলের প্রথম, দ্বিতীয়, তৃতীয় সূত্র আপনারা একবার এবার ধরে রাখেন, এই 3টার মধ্যে একটা কি চলে আসবে। সুন্দর মতো পড়লেন। এরপরে দেখেন জড়তা কাকে বলে, সুন্দর মতো পড়বেন। তো মহাকর্ষ বল কাকে বলে, লুব্রিকেন্ট কাকে বলে, সাম্য বল কাকে বলে। আমার মনে হচ্ছে কেন জানি এবার মনে হয় আপনাদের সাম্য বল চলে আসছে। যদিও যদি সাম্য বল না আসে তাহলে কি আসবে? অসাম্য বল কাকে বলে। অর্থাৎ এইখান থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা কি? প্রবল। এরপরে মহাকর্ষ বল কাকে বলে, বাকি যা যা আছে একটু দেখবেন। এখানে আছে কি? গতি ঘর্ষণ কাকে বলে। গতি ঘর্ষণের পাশাপাশি আপনারা কি দেখবেন? স্থিতি ঘর্ষণ কাকে বলে, প্রবাহী ঘর্ষণ কাকে বলে। বেশি সময় লাগবে না, জাস্ট একবার দেখে যাবেন। এরপর একটা কি আছে? মৌলিক বল কাকে বলে, একটু দেখে গেলেন, সমস্যা নাই। সো এইগুলা কি মোটামুটি একটু দেখেন। তারপরে যদি আমরা বলি খ নম্বর সাজেশন, বল অধ্যায়ের খ নম্বর সাজেশন। খ নম্বরের একটা অনুধাবনমূলক কোশ্চেন হচ্ছে, দুটি অসমান ভরের একই বেগে গতিশীল গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটলে কোন গাড়িটি বেশি ক্ষতিগ্রস্ত হবে। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন, অসমান ভর মানে দুইটার ভর কি আলাদা, তাহলে সংঘর্ষ হলে ক্ষতিগ্রস্ত আমরা কি জানি? যার ভরবেগ বেশি ওই কি ক্ষতিগ্রস্ত বেশি হয়, আর যার ভর বেশি আর কি ভরবেগও বেশি। এইভাবে সুন্দর করে ব্যাখ্যা দিবেন। সো এরকমই আরেকটা কোশ্চেন কি, একটি হালকা ও ভারী বস্তুর ভরবেগ সমান হলে কোনটির গতিশক্তি বেশি হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চলে আসতে পারে। এরপরে দেখেন, দুর্বল নিউক্লিয় বল অপেক্ষা তড়িৎ চুম্বকীয় বল অধিক শক্তিশালী কেন, ব্যাখ্যা করো। তারপরে ক্রিকেট খেলার সময় বলার দৌড়ানো শুরু করেন কেন, একটু দেখবেন। তারপরে নৌকা আরোহী লাফ দিলে নৌকা পিছনে সরে যায় কেন, তাও দেখবেন। কিছুই কি বাদ দিবেন না। এরপরে দেখেন, অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না, ব্যাখ্যা করো। কেন নির্ভর করে না, পড়বেন। এরপরে বালির উপর হাঁটতে অসুবিধা হয় কেন, ব্যাখ্যা করো, তাও পড়বেন। তারপর দেখেন, এই যে নভোচারীরা মহাকাশে ভেসে থাকে কেন, ব্যাখ্যা করো। অথবা পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ শূন্য কেন, এরকম একটা ব্যাপার। তারপরে আরো একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে, দেখেন গাড়ির চাকায় খাস কাটা থাকে কেন, এইটা পড়বেন। তো গাড়ির কাটায় খাস কাটা থাকে বেসিক্যালি হচ্ছে ঘর্ষণ থাকার জন্য, মানে যাতে ঘর্ষণ থাকে চাকায়, এই জন্য। তো আপনাদের একটা চমৎকার কোশ্চেন হচ্ছে, ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব, পরীক্ষাতে 100% আসবেই আসবে। সো আমি একেবারে আপনাদের কি লেখা দেই, দেখেন। তো এখানে কি আসবে যে ঘর্ষণ, ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখেন একটা না একটা বোর্ডে এটা কি আপনার আসবেই আসবে। ঠান্ডা মাথায় সুন্দর করে পড়ে যাবেন। তারপরে দেখেন আমরা স্লাইডটা পাল্টাইলাম। তো স্লাইডটা পাল্টাইলে আমরা কি পেলাম? কাজ, ক্ষমতা, শক্তি। আমার এই ফিজিক্সের একটা মোটামুটি মারাত্মক গুরুত্বপূর্ণ অধ্যায় কি? কাজ, ক্ষমতা, শক্তি। এইখান থেকে কি কোশ্চেন আসবেই আসবে। দেখেন প্রথমে যদি আমরা দেখি, অনবায়নযোগ্য অথবা নবায়নযোগ্য শক্তি কাকে বলে, বাদ দেওয়ার কি কোনো সুযোগ নাই। দেখে যাবেন, ভালো মতো পড়বেন। এরপরে দেখেন ক্ষমতা কাকে বলে, সিঁড়ি দিয়ে নামার সময় ক্লান্তি অনুভব কম হয়, আর ওঠার সময় কি ক্লান্তি অনুভব বেশি হয়। কেন হয় একটু দেখবেন। তারপরে দেখেন নিউক্লিয় বিক্রিয়া কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিছুদিন আগে কি আপনাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন হয়েছে, সেই জন্য দেখবেন। তারপরে দেখেন ভূতাপীয় শক্তি কি, খুবই ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে কর্মদক্ষতা কাকে বলে, কোনো না কোনো বোর্ডে আসবেই আসবে। তারপর শক্তি নিত্যতা সূত্র লিখো। তারপরে ম্যাগমা কাকে বলে, তারপরে ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল কাকে বলে। তেল নিয়ে খুবই সংকট, তাও কি দেখে যাবেন, যদিও আমাদের কোশ্চেন গুলা কি অনেক আগে তৈরি হয়। তো এগুলো সবই ইম্পর্টেন্ট। তারপরে বিভব শক্তি কাকে বলে, খুবই মারাত্মক ইম্পর্টেন্ট। তারপরে দেখেন গতি শক্তি কাকে বলে, মারাত্মক ইম্পর্টেন্ট, কিছুই বাদ দেওয়া যাবে না। কাজ কাকে বলে। তো মোটামুটি এই যে স্লাইডে মাত্র 16টা কোশ্চেন অ্যাড করছি, এই 16টা কোশ্চেনে কি ইম্পর্টেন্ট। এই স্লাইডে যা যা আসছে, বাকি যা আছে সব দেখবেন, কিচ্ছু বাদ দিবেন না। 16টা অবশ্যই পড়বেন, এই 16টার বাইরেও কি পড়বেন। আবার বলতেছি, এইবারের কোশ্চেন গুলা কি একটু অন্যরকম হচ্ছে, প্যাটার্নটা চেঞ্জ। তারপরেও আপনারা লাস্টে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, কারো কোনো কনফিউশন থাকলে আমাদের সাথে কি যোগাযোগ করবেন। তারপর দেখেন আমাদের খ নম্বর, আমার ক নম্বরে বলছে কি, কোন যন্ত্রের কর্মদক্ষতা 100% এর কম হয় কেন, ব্যাখ্যা করো।
পৃথিবীতে কোনো যন্ত্রই 100% কাজ করতে পারে না। সো পৃথিবীতে একটা যন্ত্র আছে ট্রান্সফরমার, যেই ব্যাপারটা আমরা ইনপুট যা দেই আউটপুট কি তাই পাই। আর প্রত্যেকটা ব্যাপারের কি যে 100% এর কম হবে। জীবাশ্ম জ্বালানির বিকল্প জ্বালানি অনুসন্ধান জরুরি কেন ব্যাখ্যা করো, খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখেন বায়োমাসকে শক্তির বহুমুখী উৎস হিসেবে বিবেচনা করা হয় কেন ব্যাখ্যা করো, সুন্দর করে পড়ে যাবেন। তারপর জিওথার্মালকে কেন নবায়নযোগ্য শক্তি বলা হয় কেন পড়বেন। তো পড়ন্ত বস্তুর বিভব শক্তি হ্রাস পায়। একটা বস্তু যখন উপর থেকে কি নিচে পড়ে আর কি বিভব শক্তি হ্রাস পায়, কিন্তু গতিশক্তি কি বৃদ্ধি পায়। আশা করি বুঝতে পারছেন। এরপর দেখেন নিউক্লিয়ার চেইন রিঅ্যাক্টরের একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া ব্যাখ্যা করো, পড়বেন। এরপরে দেখেন যে কোন বিদ্যুৎ পাওয়ার স্টেশনের ক্ষমতা 200 মেগাওয়াট বলতে কি বোঝায়, ভালো মতো পড়ে যাবেন। এরপরে দেখেন কি আছে, ভর এবং শক্তির সম্পর্ক ব্যাখ্যা করো, তাও একটু সুন্দর করে দেখে যাবেন। সো আর এই কোশ্চেনটাও একটু দেখে যাবেন। কি বলছি, পড়ন্ত বস্তুর বিভব শক্তি হ্রাস পায় কেন। এরপরে যদি আমরা স্লাইডটা পাল্টাই, তারপর দেখেন তরঙ্গ ও শব্দ, এই সপ্তম অধ্যায়, এইটা কিন্তু অধ্যায় একটু বড়। আপনার এই অধ্যায় থেকে দেখবেন আপনার অন্যান্য অধ্যায়ের ক খ কি করবে, এই সপ্তম অধ্যায় থেকে নিয়ে দেয়া দিবে। আবার ঠিক তদ্রুপ চতুর্থ অধ্যায়ের কোশ্চেন নিয়ে দেখবেন কি অন্য অধ্যায়ের ক খ দিছে। সো এবারে দেখেন শব্দ দূষণ কি, আপনার মনে হইতে পারে শব্দ দূষণ কি একটা শর্ট কোশ্চেন, কি আসবে না আসবে, কিন্তু এইবার আগেই বলতেছি এবারের কোশ্চেনগুলা খুব অকল্পনীয় কোশ্চেন হবে, মাথায় রাখেন। তারপর শব্দের তীক্ষ্ণতা কাকে বলে, শব্দের তীব্রতা বা প্রাবল্য কি, বাদ দেওয়ার সুযোগ নাই। পিচ কি, প্রতিধ্বনি কাকে বলে। এরপর দেখেন শব্দের উপরিপাতন কাকে বলে। আবার খ নম্বর আসতে পারে শব্দের উপরিপাতন নীতি বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে, অনুপ্রস্থ কাকে বলে, অনুদৈর্ঘ্য, যান্ত্রিক তরঙ্গ কাকে বলে, আবার তরঙ্গ কাকে বলে, দশা কাকে বলে, বিস্তার কাকে বলে, কম্পাঙ্ক কাকে বলে। এই জায়গায় যা কিছু আছে প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট। দেখেন আসলে আমি বাদ দেওয়ার সুযোগ পাচ্ছি না। এই যে আপনাদের জন্য সাজেশন তৈরি করছি অনেক ভেবে চিনতে, তারপরে কি করছি দেখেন। আপনাদের মনে হইতে পারে স্যার একই রকম কোশ্চেন তো অনেকগুলা দিচ্ছেন, অনেকগুলা দেওয়ার কারণ অবশ্যই কি আমাদের আছে। এই মাত্র 15টা কোশ্চেন দিছি, আমার কেন জানি মনে হয় আর অনেক কোশ্চেন দিতে পারতাম। আপনারা দেখেন রিস্ক ফ্রি থাকার জন্য এই 15টা পড়বেন তো পড়বেন, এর সাথে এক্সট্রা অ্যাড করেও কি পড়বেন। আর যাদের অবস্থা একেবারে খারাপ, পড়াশোনা খুব কম করছেন সারা বছর, তারা জাস্ট স্টার মার্কিং করা যা আছে এগুলো একটু দেখবেন। তারপর দেখেন স্লাইডটা একটু পাল্টাই দেই, শব্দ তরঙ্গের খ নম্বর। আমার এই খ নম্বরের একটা মারাত্মক গুরুত্বপূর্ণ হচ্ছে পুরুষের তুলনায় নারীর গলার স্বর কোমল বা তীক্ষ্ণ কেন, অথবা এরকম বলতে পারে পুরুষের গলার স্বর মোটা, নারীরটা কি চিকন। তো যেইভাবে বলে আপনি কি ওইভাবে ব্যাখ্যা দিবেন। বায়ুতে শব্দের বেগ তাপমাত্রার উপর নির্ভর করে ব্যাখ্যা করো, শুধুমাত্র তাপমাত্রা না, বায়ুতে শব্দের বেগ তাপমাত্রার উপরে করে, ঘনত্বের উপরে করে, আর্দ্রতার উপরে করে। সো এইগুলা একটু দেখবেন। এরপরে দেখেন আরো একটা মারাত্মক কোশ্চেন, শব্দের তীব্রতা 80, এটাকে কেউ ওয়াট বললেন না, ওয়ে বার মিটার ইনভার্স টু বলতে কি বোঝায়, এটা কি ওয়ে বার মিটার ইনভার্স টু বলতে কি বোঝায়। তারপর দেখেন ট্রাকের উচ্চ হর্ন মানুষের উপর কিরূপ প্রভাব ফেলে ব্যাখ্যা করো, এরকম আসতেই পারে। তারপর দেখেন বাদুর কর্তৃক সৃষ্ট শব্দ, মানে বাদুর শুনতে পেলেও কি মানুষ শুনতে পায় না, কারণ কি বাদুর শব্দের যে আমাদের শ্রাব্যতার সীমা আছে 20 হার্টজ থেকে 20,000 হার্টজ, এর মধ্যে হলে আমরা শুনতে পাই, এর বেশি হলে কি আমরা শুনতে পাই না। এরপর দেখেন শীতকাল অপেক্ষা গ্রীষ্মকালে শব্দের বেগ বেশি ব্যাখ্যা করো। আমরা সবাই জানি যে তাপমাত্রা বাড়লে শব্দের বেগ বাড়ে, তো শীতকাল থেকে গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি থাকে, এই জন্য কি আর বেগ বেশি, দেখে যাবেন। এটা আপনার খ নম্বরে গ নম্বরেও এই সূত্র ইউজ করে কি ম্যাথ করেন। তো বায়ুতে শব্দের বেগ ঘনত্বের উপর নির্ভর করে ব্যাখ্যা করো, সেম কথা আগে বলছিলাম, একটু দেখবেন। আচ্ছা মানে সকল প্রতিফলিত শব্দের প্রতিধ্বনি শোনা যায় না কেন ব্যাখ্যা করো। সো এখানে দুইটা কেস। তো প্রতিধ্বনি শুনতে হলে একটা নির্দিষ্ট ডিস্টেন্স বজায় রাখতে হয়, অথবা একটা নির্দিষ্ট সময় পরে আমার একটা শব্দ আমার কানে পৌঁছাতে হয়। তারপর দেখেন পানির ঢেউ অনুপ্রস্থ তরঙ্গ কেন ব্যাখ্যা করো। তারপর দেখেন সুর শলাকার কম্পমান বাহুর গতি একটি স্পন্দন গতি, সুন্দর মতো পড়ে যাবেন। এই হচ্ছে মোটামুটি যা যা দাগাই দিছি পড়বেন, আর বাকি যা আছে তাও কি টুকটাক দেখবেন। তারপর দেখেন আলোর প্রতিফলন, সেই আমাদের কাঙ্ক্ষিত অধ্যায়, এইখান থেকে একটা কোশ্চেন মাস্ট আসবে আসবে। আপনাদের আগেই বলে দেই ক খ একটু সুন্দর করে পড়বেন। আপনারা চাইলে সিকিউতে কিছু অধ্যায় বাদ দিতে পারবেন, ইজিলি বাদ দিতে পারবেন। আমরা বলতেই পারি যে প্রত্যেকটা অধ্যায় থেকে আমাদের একটা করে কোশ্চেন আসবে, সেটা আমরা সিকিউ ক্লাসে বলে দেব। দেখেন আর যদি সুপার ক, এবার দেখেন আলোর প্রতিফলন কাকে বলে, প্রতিফলনের প্রথম দ্বিতীয় সূত্রের বিবৃতি, আশা করি বুঝতে পারছেন। এইরকম যে
বিবৃতিমূলক যা আছে এগুলো একটু পড়বেন। সো প্রথম সূত্র কি ছিল, আগে আমরা দ্বিতীয়টা পড়াই। দ্বিতীয় সূত্র কি, আপতন কোণ প্রতিফলন কোণের সমান। প্রথম সূত্র কি, কোন একটা আলোক রশ্মির আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব, ওরা তিনটা কি একই সমতল অবস্থান করে, এরকম সূত্রগুলো লেখা দিবেন। ব্যাপ্ত বা অনিয়মিত প্রতিফলন কাকে বলে দেখবেন, সিলভারিং কাকে বলে দেখবেন, দর্পণ কাকে বলে দেখবেন, প্রতিবিম্ব কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে অবাস্তব বা অসৎ প্রতিবিম্ব কাকে বলে। সো প্রতিবিম্বের মধ্যে কি ক্লাসিফিকেশন দেখেন, প্রতিবিম্ব আসতে পারে, অবাস্তব যেই কথা, অসৎ একই কথা, বাস্তব যেই কথা, সৎ কি একই কথা। এরপর দেখেন ফোকাস দূরত্ব কাকে বলে, হালকা দেখেন। বিবর্ধন কাকে বলে, ভালো মতো গুরুত্ব দিয়ে দেখেন। তারপরে কি রিভার ভিউ এবং সাইড ভিউ মিররে কি ধরনের দর্পণ লাগানো থাকে একটু দেখবেন ঠান্ডা মাথায়, আশা করি পেয়ে যাবেন। সো এখানে আরেকভাবে বলতে পারে যে ডাক্তারি কাজে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়। সো এরপর আমরা স্লাইডটা একটু পাল্টাই, দেখেন আলোর প্রতিফলনের খ নম্বরে কি আছে, এইবারে লাল আলোতে গাছের সবুজ পাতা কেমন দেখাবে বুঝিয়ে লেখো, একটা ভালো মতো দেখলেন। এরপরে দেখেন আমার দাঁতের চিকিৎসায় অবতল দর্পণ ব্যবহার করা হয় কেন ব্যাখ্যা করো। এরপর দেখেন লঞ্চের সার্চ লাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয় কেন। সো একই রকম কোশ্চেন আমি ডাবল রাখছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দর্পণের লম্বভাবে আপতিত রশ্মি একই পথে ফিরে আসে কেন ব্যাখ্যা করো, সুন্দর মতো দেখবেন। তারপরে আরেকটা হচ্ছে কিভাবে বিম্বের পার্শ্ব পরিবর্তন রোধ করা যায়, একটু ঠান্ডা মাথায় দেখেন। এরপরে বাস্তব ও অবাস্তব বিম্বের মধ্যে কি পার্থক্য, এই পার্থক্যগুলা কি একটু ভালো মতো দেখবেন। তারপরে এই মোটামুটি 10টা কোশ্চেন দিছি, মাত্র 10টা, বেশি কিছু দেই নাই। এই অধ্যায় থেকেও আপনারা আরো কিছু কি পড়বেন। দেখেন আপনাদের রিকোয়েস্ট করি, সো আপনাদের কিছু সাজেশনের টেকনিক আছে। টেকনিক কি, আপনারা সুন্দর মতো টেস্ট পেপার বলেন, গাইড বলেন, আপনারা আশা করি সবারই এই বইগুলো আছে। ওইখান থেকে যেগুলো বোর্ডে বারং আসছে ওই প্রশ্নগুলো একটু বেশি বার করবেন, আর যেগুলো হচ্ছে বোর্ডে কম আসছে এগুলো একটু কম পড়বেন। এই হচ্ছে সবচেয়ে ভালো সাজেশন হচ্ছে এইটা। তারপরে দেখেন স্থির তড়িৎ, স্থির তড়িৎ থেকে আপনারা কি পড়বেন দেখেন, আধান কি, তড়িৎ আবেশ কাকে বলে, কুলম্বের সূত্রটি লিখো। এরপরে দেখেন তড়িৎ ক্ষেত্র কাকে বলে, তড়িৎ বলরেখা কি। এই যে আপনাদের কোশ্চেনগুলো লিখতেছি, তড়িৎ বলরেখা কি, ক্ষেত্র কি, কুলম্বের সূত্র লিখো, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। আমার কেন জানি মনে হচ্ছে তড়িৎ তীব্রতা কাকে বলে এবারের পরীক্ষায় চলে আসছে, তড়িৎ তীব্রতা। এরপরে কি তড়িৎ বিভব কি পড়বেন। ধারক কাকে বলে, ধারক ভালো মতো পড়বেন, ধারক আরো বেশি স্টার দিয়ে দিলাম, ভালো মতো পড়বেন। তারপরে বজ্রনাথ কি, 1 ভোল্ট কাকে বলে একটু পড়ে যাবেন এবারের জন্য, 1 ভোল্ট কাকে বলে। এরপরে তড়িৎ বলরেখার সাথে তড়িৎ তীব্রতার সম্পর্ক কি। তারপর কি ইলেকট্রিস্কোপ বা তড়িৎ বীক্ষণ যন্ত্র কি, এইটাও দেখে যাবেন। একেবারে ছোট বড় যত এমসিকিউ আছে সব দেখবেন। সবচেয়ে বেশি দেখবেন কোনগুলা, এই যে এই অধ্যায়ের সংজ্ঞাগুলো আছে, যেমন আধান কি, তড়িৎ আবেশ কি, কুলম্বের সূত্র, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ প্রাবল্য, তড়িৎ বিভব, এই টাইপের কোশ্চেনগুলো আপনারা অবশ্যই সুন্দর করে দেখে যাবেন। তারপরে আমরা যদি এই স্থির তড়িৎ অধ্যায়ের কি করি, খ নম্বর কোশ্চেন দেখি। খ নম্বরে বলতে দেখেন কি আছে, পৃথিবীর বিভব শূন্য ব্যাখ্যা করো, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ফটোকপি মেশিনের টোনার হিসেবে কি ব্যবহৃত হয়, ঋণাত্মক চার্জ। এরপর দেখেন কম্পিউটারের মনিটর দ্রুত ময়লা হয় কেন, তাও দেখবেন। এরপর দেখেন কোন বিন্দুতে তড়িৎ বিভব শূন্য হলেই তড়িৎ ক্ষেত্র শূন্য হবে কি ব্যাখ্যা করো, দেখবেন ভালো মতো দেখবেন, ইম্পর্টেন্ট। তারপর দেখেন সমান মানের দুইটি ধনাত্মক আধানের মধ্যবর্তী অঞ্চলে নিরপেক্ষ বিন্দু সৃষ্টির কারণ ব্যাখ্যা করো, দেখবেন। এরপর দেখেন জ্বালানি পরিবহনের ক্ষেত্রে উৎপন্ন চার্জ দূরীকরণের কৌশল ব্যাখ্যা করে ভালো মতো পড়বেন। উঁচু বিল্ডিং এ বজ্র শলাকা ব্যবহার করা হয় কেন একটু পড়বেন। এরপর দেখেন আলমারির রং করতে রং স্প্রে ব্যবহার করা হয় কেন পড়বেন। তারপরে এইখান থেকে ভালো মতো পড়েন, তড়িৎ ক্ষেত্র ও তীব্রতা এক নয় ব্যাখ্যা করো। তারপর দেখো একটি কাঁচ দণ্ডকে সিল্ক দ্বারা ঘষলে কোনটি কোন আধানে হয় তা ব্যাখ্যা সহ লিখো। এখানে শুধুমাত্র কাঁচ না, প্লাস্টিকেও কি ফ্লানেল দ্বারা কি ঘষতে পারে, তখন কি হবে সেটাও একটু দেখে যাবেন। সো মোটামুটি হচ্ছে এই হচ্ছে আমাদের সাজেশন। তারপরের কথা হচ্ছে ভালো মতো খেয়াল করেন, আপনাদের যদি আমাদের এই সাজেশন বুঝতে কোনো ধরনের কনফিউশন থাকে আপনারা অবশ্যই কি আমাদের এই নম্বরে যোগাযোগ করবেন। এই নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপে জাস্ট একটা কি দিবেন, মেসেজ দিবেন। এরপরে আমাদের অ্যাম্পলের যে পেজ আছে এই পেজে যে আমাদের আপলোড হবে, এইখানে আপনারা কি কমেন্ট বক্সে টেক্সট করবেন যে আমাদের এই লাগবে, ফিজিক্স এই লাগবে। সো কথা হচ্ছে এখন একদম লাস্ট মোমেন্ট। তো সাজেশনের সর্বোপরি কথা হচ্ছে স্লাইডে যা আছে এগুলো আপনারা 100% পড়ে যাবেন। এরপরে আপনারা এক্সট্রা হিসেবে
অনেক পড়বেন। আপনাদের প্রথম যে ভিডিওটা দিছিলাম সেইখানে আপনাদের বলছিলাম কি, আপনাদের একদম অফুরন্ত টাইম, আপনারা দেখতেছেন বৃহস্পতিবার ইসলাম শিক্ষা পরীক্ষা শেষ, শুক্রবার শনিবার মাত্র 2 দিন বন্ধ। দেখেন আসলে বন্ধ 2 দিন না, বন্ধ 5 দিন। আপনাদের যেরকম একটা রোড ম্যাপ দিছিলাম, যে দিন যে অধ্যায় পড়তে বলছিলাম এইভাবে আপনারা পড়েন, আশা করি চমৎকার একটা রেজাল্ট হবে। আসলে দেখা হবে বিজয়ে। সো ততদিন ভালো থাকেন সবাইকে, আসসালামু আলাইকুম, টাটা।